হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ আর ওয়াচিং গোল ফিজিক্স। আমি এজি স্যার। আজ যদিও আলোচনা করব সাউন্ডের বেশ কিছু এমসিকিউ নিয়ে, তবুও এই এমসিকিউ আলোচনার ফাঁকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে আমি দেব, যেগুলো তোমাদের যে কোনো ধরনের সাউন্ডের এমসিকিউ সলিউশনে সাহায্য করবে। ভিডিওটা খুব ছোট হবে, একটু মনোযোগ সহকারে স্কিপ না করে দেখলে সমস্ত বিষয়টা আশা করি বুঝতে অসুবিধা হবে না। তাহলে আমরা কি বিষয় নিয়ে কথা বলছি বললাম, এখন আলোচনা শুরু করি। তাই এখানে ওয়েবের সম্পর্কে জানতে গেলে প্রাথমিক কতগুলি বিষয় আমাদের জানতেই হয়, সেগুলো আমরা সকলেই আগে কম বেশি শুনেছি জেনেছি, তবুও জাস্ট একবার আমি স্মরণ করিয়ে দিচ্ছি এমসিকিউ আলোচনার শুরুতেই। যেমন ওয়েবের ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে, ওয়েব লেংথ কাকে বলে আমরা জানি। একটা ওয়েব যদি এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে, তাহলে ওয়েবের পরপর দুটি সমদশা সম্পন্ন বিন্দু, এটার মধ্যে যে দূরত্ব সেটাকে আমরা ওয়েব লেংথ বলেছি। অথবা এইখান থেকে এই দূরত্ব, এটাও ওয়েব লেংথ বলা যায়। এইভাবে আমরা ওয়েব লেংথ হিসাবে এই বিষয়টাকে দেখেছি। এবারে অ্যামপ্লিচিউড কী ছিল ওয়েবের ক্ষেত্রে? যেটা অ্যামপ্লিচিউড সেটা হচ্ছে এইটা, তার সাম্য অবস্থান যেটা ছিল, সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ ওই উপরের দিকে কিংবা নিচের দিকে যতটা বিস্তার সম্পন্ন করতে পারে সেটাকে আমরা অ্যামপ্লিচিউড বলেছি। আর টাইম পিরিয়ড মানে একটা পূর্ণ ওই কোনো বস্তু থেকে যখন তরঙ্গ নিঃসৃত হয়, বিশেষ করে শব্দ তরঙ্গের ক্ষেত্রে কম্পনশীল বস্তুর কম্পনের জন্যই শব্দ সৃষ্টি হয়। সেখানে কম্পনশীল বস্তুর একটি পূর্ণ কম্পনে উৎপন্ন তরঙ্গ সামনের দিকে যতটা দূরত্ব এগিয়ে যায় সেটাকেই আমরা ওর তরঙ্গ দৈর্ঘ্য বলি, এবং যে সময়টা লাগে একটা পূর্ণ কম্পনের সেটাকে আমরা টাইম পিরিয়ড বা পর্যায়কাল বলে থাকি। এবং ফ্রিকুয়েন্সির যে রাশিমালা, তাহলে টাইম পিরিয়ডকে টি দিয়ে লিখে থাকি, আর ফ্রিকুয়েন্সি যেটা কম্পাঙ্ক সেটাকে 1/t দিয়ে লিখি। এক সেকেন্ডে কতগুলো কমপ্লিট ভাইব্রেশন সম্পন্ন করছে ওই সোর্সটা, সেটাকে আমরা ওই সোর্সের ফ্রিকোয়েন্সি হিসাবে ডিফাইন করে থাকি। আর আরেকটা বিষয় জানি, এগুলো ক্লাস 9 থেকে আমরা জেনে এসেছি, ভি ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা, যেখানে এনটা ওই সাউন্ড, এখানে সাউন্ড ওয়েভের ক্ষেত্রে সাউন্ডের ফ্রিকোয়েন্সি, ল্যামডাটা হচ্ছে ওয়েভ লেংথ, আর ভিটা হচ্ছে সাউন্ড ওয়েভের ভেলোসিটি। তাহলে ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি এবং ওয়েভ লেংথের ক্ষেত্রে রিলেশনটা এরকম ছিল। আরেকটা ভাবে এটাকে আমরা প্রকাশ করি, ভি সমান ওমেগা বাই কে। ওমেগা বাই কে, এখানে ওমেগা কি? ওমেগা হচ্ছে 2πn, আর কে হচ্ছে ওয়েভ প্রপাগেশন ভেক্টর, কে সমান 2π/ল্যামডা। ল্যামডাটা তরঙ্গ দৈর্ঘ্য, আর কেটা তরঙ্গ সঞ্চালন ধ্রুবক বা ওয়েভ প্রপাগেশন ভেক্টর। এটাকে কে দিয়ে লেখা হয়, একটা কনস্ট্যান্ট টার্ম কে ইকুয়াল টু 2π/ল্যামডা হয়। বেশ, এই তথ্যগুলো আমাদের আগে থেকে মোটামুটি জানা আছে। তা এখানে আর যেটা আমরা এই তরঙ্গের ভাগগুলো দেখব, শব্দ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ যখন মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করে, অবশ্যই কোনো স্থিতিস্থাপক মাধ্যম ছাড়া এই ধরনের তরঙ্গ বিস্তার লাভ করতে পারে না, তাই শব্দকে আমরা স্থিতিস্থাপক তরঙ্গ বলে থাকি। তো স্থিতিস্থাপক তরঙ্গ বিস্তার লাভের সময় মাধ্যমের কণাগুলো কিভাবে কম্পিত হয় আর তরঙ্গ কোন দিকে যায় তার উপর ভিত্তি করে তরঙ্গকে দুটো ভাগে আমরা ভাগ করেছি। এক নম্বর ছিল লঙ্গিটিউডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর একটা ছিল কি তির্যক তরঙ্গ। অনুদৈর্ঘ্য আর তির্যক, এটা আমরা জানি, এগুলো নিয়ে আর বেশি আলোচনা করছি না। তির্যক তরঙ্গ, তাহলে মাধ্যমের মধ্যে তরঙ্গ যখন বিস্তার লাভ করে, তরঙ্গ যেদিকে যাচ্ছে মাধ্যমের কণাগুলি যদি সেদিকেই কম্পিত হয়, তাহলে সেই তরঙ্গকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে থাকি। আর যদি তরঙ্গের অভিমুখের সঙ্গে মাধ্যমের কণা লম্বভাবে কম্পিত হয়, তাহলে সেটাকে আমরা তির্যক তরঙ্গ বলে থাকি। এই ছিল আমাদের প্রাথমিক ধারণা। তো এই ধারণার উপর থেকে আমরা দু একটা এমসিকিউ সলিউশন করে নিই। When a sound wave of frequency 300 Hz passing through a medium, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে
f equal to 300 hertz passes through a medium. The maximum displacement of the particle of the medium is 0.1 centimeter. Maximum displacement A equal to 0.1 centimeter. That is 0.1 by 100. এটা তাহলে মিটার হবে। The maximum velocity of the particle is equal to, তাহলে maximum velocity v equal to কত? v max, এটা প্রশ্ন। এগুলো সিম্পল হারমোনিক মোশনের সঙ্গেও রিলেটেড। তো সিম্পল হারমোনিক মোশনে আমরা পড়েছি ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, এটা ছিল ভি ম্যাক্স ইকুয়াল টু এটা হবে এটা ওমেগা ইন্টু এ, ওমেগা সমান এখানে কত? 2πf ইন্টু এ মানে ওখানে যেটা আছে এটা মানগুলো এবারে বসিয়ে দিই। 2π ইন্টু 300 ইন্টু এ ইকুয়াল টু 0.1 বাই এটা হচ্ছে 100। দ্যাট ইজ এটা কত আসছে? তাহলে এটা আসছে 0.236 মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে সেন্টিমিটারে উত্তর দেওয়া আছে। তাহলে আমার এখানে মিটারে ট্রান্সফার করার দরকার নেই, এই পর্যন্ত রেখে দিলে হয়ে যেত। এটা তাহলে মিটার দরকার নেই, এটা তাহলে কি করব আমরা 0.1 যেমন ছিল তেমনি রেখে দিই। তাহলে সেন্টিমিটারে যেহেতু উত্তরগুলো দেওয়া আছে, তাহলে এটা হবে 30 দিয়ে 60 পাই সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে 1 নম্বরটা এখানে সঠিক উত্তর। দ্বিতীয়ত, দ্য ওয়েভস ইন হুইচ দ্য পার্টিকেলস অফ দ্য মিডিয়াম ভাইব্রেটস ইন এ ডিরেকশন। তাহলে ওয়েভ যেদিকে যাচ্ছে, এখানে পার্টিকেলগুলো কোন দিকে ভাইব্রেট করছে? ডিরেকশন, ইন এ ডিরেকশন পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ওয়েভ। তাহলে পার্টিকেলগুলো এই দিকে ভাইব্রেট করছে আর ওয়েভটা যাচ্ছে সামনের দিকে। তাহলে এই ওয়েভটাকে আমরা কি বলি? ট্রান্সভার্স ওয়েভ। পার্টিকেলগুলো তাহলে রাইট অ্যাঙ্গেলে কম্পিত হচ্ছে, তরঙ্গটা সামনের দিকে যাচ্ছে, এটাকে আমরা ট্রান্সভার্স ওয়েভ বলে থাকি। বেশ, তো এখন এই ওয়েভের ফ্রিকোয়েন্সির ভিত্তিতে কিছু ভাগ আছে, সেগুলো আমরা জানি। যেমন ধরো কোনো শব্দের উৎসের কম্পাঙ্ক, অর্থাৎ শব্দের কম্পাঙ্ক, উৎসের যা কম্পাঙ্ক হয় শব্দটা ওই কম্পাঙ্ক নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। উৎসের কম্পাঙ্ক যদি 20 থেকে 20,000 হার্টজের মধ্যে হয়, সেটা আমাদের কানে শ্রবণের অনুভূতি সৃষ্টি করে, বা এটাকে আমরা শ্রুতিগোচর শব্দ তখন বলে থাকি। এবারে 20 কিলো হার্টজ বা 20,000 হার্টজের বেশি হলে সেটাকে আল্ট্রাসনিক ওয়েভ বলে, আর তার তলায় হলে সেটা সাবসনিক বা ইনফ্রাসনিক ওয়েভ, এই ধরনের টার্মগুলো আমরা বলে থাকি। তো এগুলো জানি। এরপরে যেটা আমাদের মাথায় রাখতে হয় যে বায়ুতে শব্দের বেগ এই নির্ণয়ের জন্য বিজ্ঞানী নিউটন কিছু ফর্মুলা দিয়েছিলেন, যেটা নিউটনের সূত্র নামে পরিচিত। বায়ুতে শব্দের বেগ, এটা আমি এক্সট্রা করে করিয়ে রাখছি, একটু দেখে রাখো, এগুলো কোশ্চেন থাকতে পারে। নিউটন ধরে নিয়েছিলেন বায়ুতে শব্দের বিস্তার সমষ্ণ প্রক্রিয়ায় ঘটে, এবং সেক্ষেত্রে বায়ুতে শব্দের বেগ ছিল √P/ρ। পিটা যেখানে বায়ুর চাপ এবং রোটা বায়ুর গড় ঘনত্ব যেটা, এবং এটা তিনি ধরে নিয়েছিলেন কন্ডিশন, যেটা যে আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল ধরে তিনি এই থিওরিটা প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। কিন্তু এটাতে মান বসিয়ে বায়ুতে শব্দের বেগ যে পাওয়া যাচ্ছে, যে মানটা পাওয়া যাচ্ছিল, সেটা বাস্তবের সঙ্গে মিলছিল না, যার কারণে পরবর্তীকালে বিজ্ঞানী ল্যাপ্লাস এই সূত্রে সংশোধন করেছিলেন, যেটা ল্যাপ্লাসের কারেকশন হিসাবে সবাই আমরা জানি। সেই কারেকশন করে যেটা পাওয়া গেছিল, তাতে দেখা গেছে যে অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টাল ভ্যালু এবং ল্যাপ্লাসের সংশোধিত যে ফর্মুলা, সেই ফর্মুলা থেকে প্রাপ্ত যে মান, সেটা ম্যাচ করে যাচ্ছে। তো সেই কারণে ল্যাপ্লাসের সূত্রটা প্রতিষ্ঠিত, এবং ল্যাপ্লাসের সূত্র যেটা, সেটা বায়ুতে শব্দের বেগ নির্ণয়ের জন্য যেটা আমরা লাগাই, সেটা হচ্ছে v =
গামা ইন্টু পি বাই রো। এখানে গামাটা হচ্ছে সিপি বাই সিভি, সিপি বাই সিভি মানে দুটি আপেক্ষিক তাপের অনুপাত। এখানে গামা গামা সমান সিপি বাই সিভি, এবং বায়ুর ক্ষেত্রে এটা কত হয়? বায়ুর ক্ষেত্রে গামা এআর, এআর সমান 1.41, এটা মনে রাখতে হয় আমাদের। আচ্ছা, এছাড়া যদি টেম্পারেচার রিলেটেড কিছু ব্যাপার থাকে, আর একটা কথা, বায়ুতে শব্দের বেগ এখানে চাপের উপর কিন্তু নির্ভর করে না। এখানে যদিও চাপ আছে, পি বাই রো এই রেশিওটা চাপ বাড়লে রো প্রপোর্শনাল হইতে বেড়ে যায়, তাই পি বাই রো যে রেশিও ওটা কোনো চেঞ্জ হয় না, যার কারণে বায়ুতে শব্দের বেগ চাপের উপর নির্ভরশীল নয়। আর থাকে কি, উষ্ণতার উপর কিভাবে নির্ভরশীল বায়ুতে শব্দের বেগ, এটাও আমাদের মনে রাখতে হয়। ভি সমান রুট ওভার এভাবে গামা আর টি বাই এম। এমটা এবারে আণবিক ভর, যে গ্যাসের ক্ষেত্রে তার মধ্যে শব্দের বেগ বের করতে বলবে সেই গ্যাসের আণবিক ভরটা বসিয়ে দেবে, আর টিটা অ্যাবসলিউট টেম্পারেচার, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর গামার ব্যাপারে তো বললাম, এটা সিভির অনুপাত। ওটা নির্দিষ্ট কোনো গ্যাস, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড যেমন বলবে, তার ক্ষেত্রে গামার মান যেটা হয়, তাপ গতিবিদ্যা এগুলো আলোচনা আছে, সেই অনুযায়ী গামার মানটা বসিয়ে দিতে হবে। আর কি শর্ট কোশ্চেন আসতে পারে এখান থেকে? ভিটি সমান, এটা মোটামুটি একটা ফর্মুলা, V0 প্লাস 0.6 ইন্টু টি। এই টিটা তাহলে বায়ুতে শব্দের বেগ উষ্ণতার উপর নির্ভর করে। সেক্ষেত্রে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ ভিটি সমান V0 প্লাস 0.6 ইন্টু টি। এখানে মনে রাখবে টিটা কিন্তু ওটা অনেকটাই কম, 273 ডিগ্রি সেলসিয়াস থেকেও কম, অনেকটাই কম হবে, তখন এই ফর্মুলাটা লাগানো যায়। আর অনেক সময় এমসিকিউর যে কোশ্চেন থাকে সেটা হচ্ছে ম্যাক নাম্বার, ম্যাক সংখ্যা এম, ম্যাক সংখ্যা এম সমান সোর্সের ভেলোসিটি ভি সোর্স বাই ভি সাউন্ড। এই দূরের অনুপাতকে আমরা ম্যাক সংখ্যা বা ম্যাক নাম্বার বলে থাকি, ম্যাক সংখ্যা বা ম্যাক নাম্বার। এটা মনে রাখবে সুপারসনিক ওয়েভের ক্ষেত্রে, অর্থাৎ কোনো সোর্সের বেগ যদি শব্দের বেগের থেকে বেশি হয়, তাহলে সেটার বেগটাকে আমরা সুপারসনিক বলে থাকি, এবং সেক্ষেত্রে ম্যাক নাম্বার এম গ্রেটার দেন 1 হবে। এই তথ্যগুলো এখানে এক্সট্রা আমি বললাম, এই এমসিকিউর সঙ্গে জড়িত কোনো বিষয় নয়, এগুলো আলাদা করে একটু নোট রাখবে, তাতে এমসিকিউ সমাধানের সুবিধা আছে। নেক্সট আসছি আরেকটা প্রবলেমে। এখানে এ ম্যান স্ট্যান্ডস ইন ফ্রন্ট অফ এ হেলক অ্যান্ড ফায়ার্স এ গান। হি হেয়ার্স অ্যান ইকো আফটার 1.5 সেকেন্ড। দ্য ডিস্টেন্স অফ দ্য হেলক ফ্রম দ্য ম্যান ইজ, এত দেওয়া আছে। তাহলে এখানে কি শুনছে? ইকো মানে সাউন্ডের রিফ্লেকশনের ব্যাপার আছে। তাহলে এরকম কোনো ওয়াল আছে, তো এখানে এই কিছু বাধা আমরা ধরে নিচ্ছি, বাধাতেই তো প্রতিফলিত শব্দ। তাহলে এখানে যদি সোর্স থাকে, এখানে সোর্স আছে, তো সোর্স এখান থেকে শব্দটা বের করেছে, এখান থেকে এখানে ফায়ার করা হয়েছে, বা অন্য কোনো যদি শব্দ বের করে, তাহলে এখান থেকে আবার শ্রোতাকে এখানেই আছে, যিনি শ্রোতা তিনি এখানে শব্দটা করেছেন। তাহলে এখান থেকে শব্দ যাবে ওখানে, প্রতিফলিত হয়ে আবার সেইখানে ফিরে এলে তবেই তিনি প্রতিধ্বনি শুনতে পাবেন। এই হচ্ছে ঘটনাটা। তাহলে শব্দটাকে গিয়ে ওখানে প্রতিফলিত হয়ে ফিরে আসতে হবে, তবেই প্রতিধ্বনি শোনা যাবে, এবং সেটা যদি 1-10 সেকেন্ডের থেকে বেশি সময় পরে আসে তবেই প্রতিধ্বনি শোনা যাবে। 1-10 সেকেন্ডের মধ্যে এলে আমাদের মস্তিষ্ক ওটাকে সেন্স করতে পারে না, তার কারণে প্রতিধ্বনি শোনা যায় না। তো এখানে সময়টা কত লেগেছে? 1.5 সেকেন্ড, 1.5 সেকেন্ড। তাহলে শব্দটা এখানে গেছে, এখান থেকে এখানে ফিরে আসতে কত সময় লেগেছে? 1.5 সেকেন্ড। তাহলে শব্দের গতিবেগ কত? 330 মিটার পার সেকেন্ড। তাহলে 1.5 সেকেন্ডে শব্দটা কত দূর অতিক্রম করেছে, বা কত দূরত্ব অতিক্রম করেছে? এইটা। তাহলে এখান থেকে গিয়ে এখানে ফিরে আসতে টোটাল দূরত্ব হচ্ছে এইটা। তাহলে এই উৎস থেকে এই যে প্রতিফলকের দূরত্ব কত হবে?
তাকে 2 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে ডি সমান। তাহলে এটা কত হবে? এটা হবে 330 330 15 আর এটা হচ্ছে 20। তাহলে একটা শূন্য কেটে গেল, তাহলে এটা হবে 495 495 ডিভাইডেড বাই 2, 15 3 45 15 3 45, হ্যাঁ এটা সমান, এটা আসবে 247.5 মিটার, 247.5 মিটার। তার মানে এটা, তাহলে ওই হিলাক থেকে ওই অবজারভারের ডিস্টেন্স এটা 247.5 মিটার। হ্যাঁ, এখানে প্রতিফলনের ক্ষেত্রে যখন এই প্রতিফলনের বিষয় নিয়ে আলোচনা করলাম, প্রতিফলনের ক্ষেত্রে কয়েকটা ছোট্ট বিষয় মনে রাখতে পারলে বেশ ভালো। ধরো এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এখানে এসে পড়ছে ইনসিডেন্ট রের ওয়েভলেংথ ল্যামডা আই আর ফ্রিকোয়েন্সি ল্যামডা এফ আই আর ভেলোসিটি ভি আই। রিফ্লেক্টেড রের ক্ষেত্রে এগুলোকে সব আর দিয়ে লিখছি, এফ আর আর ভি আর। তাহলে প্রশ্ন এখানে ল্যামডা আই ল্যামডা আর এর মধ্যে কি সম্পর্ক হবে? মনে রেখে দেবে ল্যামডা আই ইকুয়াল টু ল্যামডা আর। তাহলে আপাতিত রশ্মি যেটা, সেটার যা ওয়েভ লেংথ প্রতিফলিত রশ্মির একই ওয়েভ লেংথ। ল্যামডা এফ আর ইকুয়াল টু এফ আই, আই আর পরে লিখলে কিছু অসুবিধা নেই, এটা সমান। আর ভি আর ইকুয়াল টু অলসো ভি আই, ভি আর সমান ভি আই, এগুলো সব সেম আছে। এক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক কিংবা বেগের কোনো পরিবর্তন হবে না প্রতিফলনের ক্ষেত্রে। শুধু এখানে মনে রাখবে এটা তো রিজিড ওয়াল, রিজিড ওয়ালে রিফ্লেকশনের ক্ষেত্রে এখানে ফেজ চেঞ্জ একটা হয়, এখানে হচ্ছে ফেজ চেঞ্জ হয়, ফেজ চেঞ্জ। ফেজ চেঞ্জ সেটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। ডিগ্রিতে থাকলে ডিগ্রি, না হলে পাই, রেডিয়ানে আসবে, এটা মনে রেখে দেবে। ব্যাস, প্রতিফলন সংক্রান্ত বিষয়টা গেল। প্রতিসরণের ক্ষেত্রে আগের কোনো ভিডিওতে আমি বলেছি, তবু আরেকবার স্মরণ করে দিচ্ছি। যখন কোনো তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগের পরিবর্তন ঘটে, কিন্তু কম্পাঙ্কের কোনো পরিবর্তন ঘটে না। প্রতিসরণের ক্ষেত্রে কম্পাঙ্কের কোনো পরিবর্তন ঘটে না, তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগের পরিবর্তন ঘটে। নেক্সট, এবারে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে একটা প্রোগ্রেসিভ ওয়েভ, বা যেটাকে আমরা বাংলাতে চলতরঙ্গ, প্রগামী তরঙ্গ এইসব কথাগুলো বলে থাকি, সেটার সমীকরণ কি হবে এবং সেটা থেকে প্রবলেম আসার সম্ভাবনা খুব বেশি। তাহলে একটি প্রগামী তরঙ্গের সমীকরণগুলো আমরা এভাবে লিখতে আমি প্রতিষ্ঠা করাচ্ছি না, এখানে সমীকরণগুলো যেভাবে লেখা হয় আমি সেটা লিখেই বলে দিচ্ছে। সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটা হচ্ছে একটা প্রগামী তরঙ্গের সমীকরণ। তো এখানে কোন রাশিটা কি ধরা হয়েছে সেটা ভালো করে মনে রাখতে হয়, তাহলে যে কোনো ধরনের গাণিতিক সমস্যা সমাধান করা যাবে। তাহলে একটা তরঙ্গ ধরা যাক সামনের দিকে যাচ্ছে, এই তরঙ্গের আমি যদি ধরে নিই তরঙ্গটা ট্রান্সভার্স ওয়েভ বা তির্যক তরঙ্গ, তাহলে আমার বোঝানোর সুবিধার জন্য আমি ধরছি, তাহলে মাধ্যমের কণাগুলো উপর আর নিচে কম্পিত হচ্ছে, মাধ্যমের কণাগুলো উপর নিচে কম্পিত হচ্ছে, আর তরঙ্গটা যাচ্ছে সামনের দিকে এইভাবে। তাহলে এখানে এই যে মাধ্যমের কণাগুলো কম্পিত হচ্ছে, আমি এই কম্পনগুলোকে একটু যদি আমি বড় করে দেখাই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এইভাবে, তাহলে এইভাবে কম্পিত হচ্ছে মাধ্যমের কণাগুলো এইরকম বিস্তার সহ। তাহলে এইটা তার ইকুইলিব্রিয়াম পজিশন, এদিকে যাচ্ছে আবার নিচের দিকে যাচ্ছে, তাহলে সর্বোচ্চ যে দূরত্বটা যেতে পারে এইটাই হচ্ছে কণার কম্পনের বিস্তার এ, কণার কম্পনের বিস্তার এ। আর ওয়াইটা কি? এই কণাটা তো সর্বোচ্চ এটা যেতে পারে কোনো একটা মুহূর্তে, ধরো কণাটা এরকম জায়গাতে আছে, সেক্ষেত্রে যে দূরত্বটা সাম্য অবস্থান থেকে সেটাকে ওয়াই ধরা হয়। এবারে এক্সটা কি? এক্সটা হচ্ছে তরঙ্গটা সামনের দিকে কতটা দূরত্ব গেছে, তরঙ্গটা সামনের দিকে যতটা দূরত্ব গেছে
সেটাকে আমি এক্স ধরি, ধরো এই পর্যন্ত এসছে, এটা হচ্ছে এক্স। তাহলে ওয়াইটা হচ্ছে কণার সরণ আর এক্সটা হচ্ছে তরঙ্গের সরণ। ওয়াইটা কণার সরণ, এক্সটা হচ্ছে তরঙ্গের সরণ। আর কে তো বলেছি, কে হচ্ছে তরঙ্গ সঞ্চালন ধ্রুবক 2π/ল্যামডা। ল্যামডাটা হচ্ছে কি, এই তরঙ্গ, যে তরঙ্গটা সামনের দিকে যাচ্ছে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। আর ওমেগা কি, ওমেগা হচ্ছে 2π, ওমেগা সমান 2πf। এটাকে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক বলা হয়। এইভাবে আমরা প্রত্যেকটা টার্ম বললাম। তাহলে ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। বেশ, এখান থেকে আরও অনেক বিষয় জানার আছে। এইটা দেখে, এই যে সমীকরণটা দেখে, তাহলে এটা তো বুঝলাম, এটা হচ্ছে যে কণা কম্পিত হচ্ছে তার বিস্তার কতটা। এবারে এই ভিতরটা, সাইনের ভিতরে যেটা আছে, এটা দেখে আমরা দশা সম্পর্কে বুঝতে পারি। এবং তার থেকে বড় কথা, এইখানে এক্স লেখা আছে, এখানে জেড লেখা থাকতে পারত, তাহলে ওটা দেখে আমরা বুঝতে পারবো তরঙ্গটা কোন দিকে যাচ্ছে। এখানে এক্স লেখা আছে, তার মানে তরঙ্গটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তরঙ্গটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এক্স অক্ষ বরাবর এটা যাচ্ছে। এখানে যদি জেড লেখা থাকতো তাহলে তরঙ্গটা জেড অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে যেটা লেখা থাকবে এখানে তরঙ্গটা সেই দিকে যাচ্ছে। এবার সেটা দিক বললে আবার দুটো দিক বোঝায়, এক্স অক্ষের ধনাত্মক দিক আর ঋণাত্মক দিক। এখানে যদি মাইনাস থাকে, এই যে মাঝে যদি মাইনাস সাইন থাকে, তাহলে তরঙ্গটা এক্স অক্ষের পজিটিভ দিকে যাচ্ছে, তাহলে পজিটিভ এক্স অক্ষের দিকে যাচ্ছে। আর এটা যদি প্লাস থাকতো তাহলে নেগেটিভ এক্স অক্ষের দিকে গতিশীল। আমাদের ওটা বুঝে নিতে হবে, ওটা দেখে। এই হচ্ছে এখানকার বিষয়। তাহলে তরঙ্গের একটা চলতরঙ্গের সমীকরণ বা প্রগামী তরঙ্গের সমীকরণ y = a sin ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে ভিতরের এই ব্র্যাকেটের ভেতরে যেটা আছে, মানে সাইনের ভেতরে যেটা আছে, এটা থেকে তরঙ্গ সম্পর্কে তথ্য পাবো। আর y আর a থেকে এটা হচ্ছে কণার সম্পর্কে তথ্যগুলো পেয়ে যাব। তাহলে কণা তরঙ্গ দুটো রিলেটেড বিষয়, কিন্তু এক নয়। কণা আর তরঙ্গ, এখানে দুটো বিষয়কে আমরা রিলেট করে রেখেছি। তাহলে এবারে আমরা ইকুয়েশনে দেখি কি আছে। তাহলে y = 10 sin pi 0.01x minus 2t, where x and y are in centimeter and t in second. Its frequency is. তাহলে ওই তরঙ্গের ফ্রিকোয়েন্সি বের করতে গেলে আমাদের এই ভিতরের দিকটাকে দেখতে হবে এখানে। তাহলে আমরা কম্পেয়ার করি এই দুটো ইকুয়েশন। স্ট্যান্ডার্ড যে ইকুয়েশন, একটা প্রগামী তরঙ্গের স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সঙ্গে এই ইকুয়েশনটা যদি কম্পেয়ার করি, y = 10 sin, তাহলে এটা হচ্ছে পাই ইন্টু 0.01x মাইনাস 2t, এটা দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে হবে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটা তাহলে এই যে টির সঙ্গে রিলেটেড বা টির সঙ্গে, টির যে কোএফিসিয়েন্ট যেটা আছে ওইখান থেকে ফ্রিকোয়েন্সিটা পাওয়া যাবে। এখানে টির কোএফিসিয়েন্ট কত আছে, 2π আছে। তাহলে এখানে আমি কম্পেয়ার করছি স্ট্যান্ডার্ড ইকুয়েশনে, যেখানে ওমেগা টি আছে এখানে সেটা 2πt আছে, 2πt। এই যে পাই আর এখানে 2, এটা গুণ করে দিতে হবে ভেতরে, তাহলে 2πt আছে। এখানে সাইনটা কোনো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নয়, ওটা আগে পরে একটা দশার ব্যাপার থাকে, দরকার নেই। আমার এখানে ফ্রিকোয়েন্সি বের করতে বলেছে, ওগুলোকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। তাহলে টিটা বোথ সাইডে যদি কেটে দিই তাহলে ওমেগা, তাহলে ওমেগা সমান হচ্ছে 2π। তাহলে ওমেগা সমান 2π, তাহলে ওমেগা সমান হয় কি 2πf সমান 2π, তাহলে f = 1, এটা 1 হার্জ হবে। তাহলে 1 হার্জকে আমরা 1 সেকেন্ড ইনভার্স লিখতে পারি। তাহলে এটাই হবে সঠিক উত্তর। নেক্সট, এখানে দুটো তরঙ্গ দেওয়া আছে, ফেজ ডিফারেন্স বের করতে হবে। ফেজ ডিফারেন্স বের করার নিয়ম সিম্পল হারমোনিক মোশনে দেখিয়েছি, তবু আবার এখানে একটি প্রবলেম এখানে সলিউশন করে দিচ্ছি। তাহলে y = a sin ওমেগা টি মাইনাস কে এক্স, এটা। আর y2 = a cos ওমেগা টি মাইনাস কে এক্স, এটা। তো এটাকে, এটা সাইনে আছে, এটা কসে আছে, তাহলে সিমিলার ফর্মে ওকে আনতে হবে। তাহলে এটাকে যদি এভাবে লিখি, ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস π/2, অসুবিধা কিছু নেই, তাহলে কসে চলে যাবে। সাইন π/2 প্লাস থিটা সমান ওটা কি হয়,
cos থিটা ফর্মে চলে আসবে, তাহলে ওই ফর্মে চলে আসবে। তাহলে y2 সমান এটা। এখন 1 আর 2 দিকে তাকাও, তাহলে আমি বলছি ভেতরে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওটাই হচ্ছে দশাংশ, তাহলে এর দশাংশ, তাহলে এর ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, তাহলে দশা পার্থক্য, তাহলে দশা পার্থক্য সমান এর দশা মাইনাস ওর দশা, এটা π/2 মাইনাস উপরেরটা এটা ওমেগা টি মাইনাস কে এক্স, তাহলে ওমেগা টি কে এক্স এটা আর এটা কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত সমান π/2, দুটোর মধ্যে তাহলে দশা পার্থক্য হচ্ছে π/2। এটা এমনিতে এত সমাধান করতে হবে না, দেখলেই বুঝতে পারবে সাইন কস আছে মানে দশা পার্থক্য π/2। এগুলো অনেকের মনে হতে পারে যে এত বড় বড় ক্যালকুলেশন কিছু না, এই বিষয়গুলো বুঝে রাখলে তখন পরীক্ষার খাতাতে এগুলো ক্যালকুলেশন কিছু করতে হবে না, দেখা মাত্রই উত্তর বসানো যাবে কোনো ক্যালকুলেশন ছাড়া, নিজের যদি ধারণা ঠিক থাকে। নেক্সট, এখন কি বের করতে হবে? নিয়ারেস্ট পয়েন্ট 60 ডিগ্রি আউট অফ ফেজ, দ্য ডিস্টেন্স বিটুইন টু নিয়ারেস্ট পয়েন্ট। আচ্ছা, এখানে ফেজের একটা ব্যাপার আছে। ফেজ ডিফারেন্স মানে দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক। আমি ছোট্ট করে সম্পর্কটা এদিকে লিখে দিচ্ছি। ল্যামডা পথ পার্থক্যের জন্য, ল্যামডা পথ পার্থক্য এটা হচ্ছে পথ বোঝাচ্ছে, ল্যামডা মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে পথ। এখানে ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য হয় 2π, এককের জন্য হয় 2π/ল্যামডা। তাহলে এক্স পরিমাণ পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য হবে 2π/ল্যামডা ইন্টু এক্স। তাহলে এই দশা পার্থক্যকে আমরা ফাই দিয়ে লিখে থাকি, ফাই সমান 2π/ল্যামডা ইন্টু এক্স, এইটুকু মনে রাখলেই হবে পথ পার্থক্যের সঙ্গে দশা পার্থক্য। তাহলে এইটা কি? এটা হচ্ছে দশা, দশা পার্থক্য, আর এইটা কি? এক্সটা কি? পথ পার্থক্য, পথ পার্থক্য। এটা পথ পার্থক্যের সঙ্গে দশা পার্থক্যের সম্পর্ক। তাহলে এই ধারণা নিয়ে এই অঙ্কটা হবে। এখানে এটা কি দেওয়া আছে? ওয়েভের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এফ ইকুয়ালস টু 500 হার্জ, 500 হার্জ। ভেলোসিটি কত দেওয়া আছে? ভি সমান 360 মিটার পার সেকেন্ড। দ্য ডিস্টেন্স বিটুইন টু নিয়ারেস্ট পয়েন্ট, তার মানে এক্স, ওই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব এক্স ইকুয়াল টু কত আছে? এটা দেওয়া আছে দ্য ডিস্টেন্স বিটুইন টু নিয়ারেস্ট পয়েন্ট, এটা বের করতে হবে। তো পয়েন্টসগুলো কি আছে? 60 ডিগ্রি আউট অফ ফেজ আছে, এটা তাহলে বের করতে হবে। এখানে ফেজ ডিফারেন্স কত? 60 ডিগ্রি। ডিগ্রিতে রাখলে হবে না, এখানে রেডিয়ানে কনভার্ট করতে হবে, কারণ ওই যে পাইর সঙ্গে রিলেট করা আছে সূত্রতে। তাহলে এটা এটা সমান কত হবে? 60 ডিগ্রি সমান, 60 ডিগ্রি সমান π/3 রেডিয়ান, এটা π/3। তো এখন ওই ফর্মুলাতে আমাদের বসাতে হবে। তাহলে আমাদের বসানোর জন্য ফাইটা পেয়ে গেলাম, আর কি লাগবে? এক্সটা বের করতে হবে, তাহলে ল্যামডাটা চাই, ল্যামডা চাই। তাহলে এই ফর্মুলা থেকে আমরা ল্যামডা বের করে নেব। কোন ফর্মুলা? ভি সমান এন ইন্টু ল্যামডা বা এফ ইন্টু ল্যামডা। এখানে যেহেতু ফ্রিকোয়েন্সিকে আমরা এফ লিখেছি, তাহলে এফ ইন্টু ল্যামডা লিখব, এফ ইন্টু ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু ভি বাই মানে 360/500, এটা। তাহলে একটা শূন্য কাটবে, 36/50 থাকুক। তাহলে আমাকে এক্সটা বের করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু ফাই ইন্টু ল্যামডা বাই 2π সমান ফাইর ভ্যালু π/3 ইন্টু ল্যামডা, ল্যামডা মানে 36/50, আর তলায় থাকবে একটা 2π, এটা। তাহলে এটা কাটাকুটি করলে কত হবে? 3, 12, 2, 2, 2, 6। তাহলে ওটা হবে, তাহলে এটা যদি ডবল করে দিই তাহলে এটা হবে 12/100, 12/100।
তাহলে এটা হবে মিটারে, তাহলে সেন্টিমিটারে করে দিলে 12 সেন্টিমিটার, এখানে সেন্টিমিটারের উত্তর আছে, তার মানে ওটা হবে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, এটা অ্যান্সার হবে এইটা। নেক্সট, এখানে আবার ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি, এখানে আবার পার্টিকেল ভেলোসিটি দেওয়া আছে আর ওয়েভ ভেলোসিটি। হ্যাঁ, এই বিষয়টাও বেশ গুরুত্ব সহকারে আমাদের দেখতে হবে, পার্টিকেল ভেলোসিটি আর ওয়েভ ভেলোসিটি। আমি একটু আগে বলছিলাম যে সমীকরণটা লিখেছি সেটাতে ছিল ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে ওয়াইটা এটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট আর এক্সটা হচ্ছে ওয়েভের ডিসপ্লেসমেন্ট, তাহলে দুটো বিষয় ছিল। তাহলে যদি আমরা ডি ওয়াই বাই ডিটি করি তাহলে কি পাবো, পার্টিকেল ভেলোসিটি। এটা হচ্ছে পার্টিকেল ভেলোসিটি বা কণার বেগ, পার্টিকেল ভেলোসিটি এটা। আর যদি ডিএক্স ডিটি করি সেটা কি পাবো, ডিএক্স ডিটি থেকে আমরা পাবো ওয়েভ ভেলোসিটি, ওয়েভ ভেলোসিটি, ওয়েভ ভেলোসিটি। তবে এগুলো কিছুই করতে হবে না, ও ডেরিভেটিভ করে প্রমাণের দিকে আমি যাচ্ছি না, এগুলো সব মুছে রাখছি। তাহলে কিটা আছে, পার্টিকেল ভেলোসিটিকে আমরা স্মল ভি দিয়ে লিখব, পার্টিকেল ভেলোসিটি, পার্টিকেল ভেলোসিটি এটাকে স্মল ভি দিয়ে লেখা হয়। এটা সমান মাইনাস ক্যাপিটাল ভি, ক্যাপিটাল ভিটা কি, ওয়েভ ভেলোসিটি, তরঙ্গের বেগ, ওয়েভ ভেলোসিটি ইন্টু ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স। অর্থাৎ ওই লেখচিত্রের যে এক্স ওয়াই লেখচিত্র ছিল, আমি এর আগের প্রবলেমে দেখিয়েছিলাম এক্স ওয়াই লেখচিত্র, সেই এক্স ওয়াই লেখচিত্রের নতি। এটাই হচ্ছে পার্টিকেল ভেলোসিটির সঙ্গে ওয়েভ ভেলোসিটির সম্পর্ক, পার্টিকেল ভেলোসিটির সঙ্গে ওয়েভ ভেলোসিটির সম্পর্ক। তাহলে ভিটা, ছোট ভিটা হচ্ছে কণার বেগ, বড় ভিটা হচ্ছে তরঙ্গের বেগ, আর ডিওয়াই ডিএক্সটা হচ্ছে কি, ওটা স্লোপ। কোন বিন্দু, যেই বিন্দুতে তোমাকে বেগ বের করতে বলবে, এই দুটো বেগের সম্পর্ক বের করতে বলবে, সেই বিন্দুতে ওই এক্স ওয়াই লেখচিত্রের নতি কত আছে সেটা মেপে দেখতে হবে। তাহলে এটাই হচ্ছে সম্পর্ক। তাহলে এই প্রশ্নের এবারে উত্তর দিতে হবে। তো এ ট্রান্সভার্স ওয়েভ ইজ ডেসক্রাইবড বাই দ্য ইকুয়েশন এটা, দ্য ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি। পার্টিকেল ভেলোসিটি তাহলে কি হয়, ডি ওয়াই বাই ডি টি বললাম, এটা হচ্ছে পার্টিকেল ভেলোসিটি, ছোট ভি দিয়ে লিখি। এটা ডেরিভেটিভ করলে কত হবে, ওয়াই জিরো ইন্টু, তাহলে টির সাপেক্ষে করছি, ইন্টু 2πf বেরোবে, সাইনের ডেরিভেটিভ কস হবে 2π ft মাইনাস এক্স বাই ল্যামডা, এটা। তো ম্যাক্সিমাম বলেছে, ম্যাক্সিমাম, দ্য ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি, ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি ভি ম্যাক্স, ভি ম্যাক্স সমান কত হবে, কসের সর্বোচ্চ মান যেটা হয় মানে 1 হয়, তাহলে 1 বসিয়ে দিলে ভির ভ্যালুটাও সর্বোচ্চ হবে, এবং সেটা কত হবে, ওয়াই জিরো ইন্টু 2πf, এটা। তাহলে এটা হচ্ছে ভি ম্যাক্স, ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি ইজ 4 টাইমস দ্য ওয়েভ ভেলোসিটি। তাহলে এখানে ওয়েভ ভেলোসিটি কি করে পাবো, ওয়েভ ভেলোসিটি ভি, ক্যাপিটাল ভি সমান কি হয়, তাহলে এখানে দেখো, এখানে ওয়েভ ভেলোসিটি, তাহলে ওয়েভের ইকুয়েশন থেকে ওয়েভ ভেলোসিটি একটু আগে লিখছিলাম ভি সমান ওমেগা বাই কে হয়, ওমেগা বাই কে। তাহলে এখানে ওমেগা জায়গায় কত আছে, 2πf আছে, 2πf আছে, আর কে সমান তো 2π বাই ল্যামডাই আছে, তাহলে 2π বাই ল্যামডা, তো ওগুলোই আছে ওই সমীকরণে। তাহলে ওটা কত হবে, এফ ইন্টু ল্যামডা, তাহলে এফ ইন্টু ল্যামডা এটা আসছে। তাহলে এখন শর্তটা কি দেওয়া আছে, যে ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি
ইজ 4 টাইমস দ্য ওয়েভ ভেলোসিটি। তাহলে ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি 4 টাইমস ওয়েভ ভেলোসিটি। তার মানে আমি কালারটা চেঞ্জ করে এখানেই লিখছি। তাহলে ম্যাক্সিমাম ভি ম্যাক্স ইকুয়াল টু 4 ইন্টু ভি। তাহলে এটা y0 ইন্টু 2 পাই এফ ইকুয়াল টু এফ ইন্টু ল্যামডা। এটা তাহলে ল্যামডা সমান, এখানে অপশান দেওয়া আছে ল্যামডা সমান কি হবে, তাহলে এফটা উভয় পক্ষে কেটে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা না, এখানে একটা 4 আছে, 4। তাহলে ল্যামডা সমান তাহলে এফ যদি কেটে যায় তাহলে 2 পাই y0 বাই 4 সমান পাই y0 বাই 2, পাই y0 বাই 2, অর্থাৎ বি দাগের উত্তরটা হবে এখানে। এই প্রবলেমটা খুব ইম্পর্ট্যান্ট, এগুলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় দিয়েছে। এখানে হয়তো কিছু পরীক্ষার নাম উল্লেখ করা আছে, তবে এই ইম্পর্ট্যান্ট খুব প্রবলেম, এই ধরনের প্রবলেম। এইটা হয়তো সামান্য ডেটা চেঞ্জ করলেও করতে পারে, না হলে এই প্রবলেমগুলোই খুব বেশি ইম্পর্ট্যান্ট হয়। এখানে কোনো নিউমেরিক্যাল ভ্যালু নেই, এইভাবে কন্ডিশন দিয়ে দেয়, এটা 4 টাইমস দেওয়া আছে 2 টাইমস দিয়ে দিল, তখন এগুলো একটু চেঞ্জ হবে। চেঞ্জ হলেও প্রবলেমটা খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে প্র্যাকটিস রাখবে। দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল ইজ গিভেন বাই, ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল এটা দেওয়া আছে দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য পার্টিকেল। আচ্ছা, এই ধরনের প্রবলেম সলিউশন করতে গেলে একটু লম্বা প্রসেস হয়, তবে শর্ট প্রসেসে লাগিয়ে দিতে পারো, তাতে সহজেই হয়ে যাবে। তবে যেটা নিয়ম সেটা হচ্ছে 3 সমান একটা কিছু ধরতে হবে, 3 সমান সাম কনস্ট্যান্ট ইন্টু, এখানে সাইন আছে মানে কস ধরতে হবে, কস ফাই, আর 4 সমান এ, ওটা হচ্ছে সাইন ফাই, ধরে ওখানে বসিয়ে দিলে তাহলে এক্স ইকুয়াল টু আসবে কি, এ সাইন 5 পাই টি কস ফাই প্লাস এ সাইন ফাই ইন্টু কস 5 পাই টি, এভাবে আসবে। এ কমন দিলে ওটা একটা সূত্রে পড়ে যাচ্ছে, সাইন 5 পাই টি প্লাস 5, এরকম একটা সূত্রে পড়ে যাচ্ছে। তাহলে এখানে লব্ধি তরঙ্গের যেটা ব্যাপারটা আসছে সেটার বিস্তার কথা হচ্ছে এ কি করলে পাবো, এই দুটো সমীকরণকে স্কোয়ার করে যোগ করে দিলে এ চলে আসবে। তাহলে স্কোয়ার করে যোগ করো, এ স্কোয়ার হয়ে যাবে, কস স্কোয়ার 5 প্লাস সাইন স্কোয়ার 5 ইকুয়াল টু 1 হবে, সমান এটা হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এ সমান হবে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 হবে। এইভাবে আসছে অরিজিনালি। তাহলে লব্ধি তরঙ্গের যে বিস্তারটা সেটা কত হলো, 5 হলো। তো তোমাকে বেশি কিছু ভাবার দরকার নেই, পরীক্ষার খাতাতে তুমি এত কিছু তো করতে পারবে না। সেক্ষেত্রে তুমি যখন করবে, এটা যখন দুটো দেওয়া থাকবে, এটা দেখবে এটা দেখবে, এগুলো দেখার বেশি গুরুত্ব নেই, এগুলো দেখার দরকার নেই। তাহলে এখানে লব্ধি তরঙ্গের বিস্তার রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5, সমান 5, এটাই। তাহলে এই বিষয়গুলোই, এই শব্দ সংক্রান্ত বিষয়ের সঙ্গে জড়িত, আমি সেগুলো রিলেটেড বিষয়গুলো সব বলে দিলাম। এগুলোই প্র্যাকটিস করলে শব্দ থেকে যে কোনো কোশ্চেনের সমাধান করা যাবে, আমি আশা রাখছি। তো ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে, আজ এই পর্যন্তই।